চৈতন্য জীবনী কাব্য এখন আমাদের আলোচনার বিষয় এটাই। চৈতন্যদেব মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাসে একজন বিপুল ব্যক্তিত্ব। তার বিষয়ে প্রাথমিক কতগুলো তথ্য আমরা শুরুতেই বলে নিই। তিনি জন্মেছিলেন 1407 শকাব্দে, যা 1486 খ্রিস্টাব্দের ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি। সেই সময় তিনি নবদ্বীপে জন্মেছিলেন জগন্নাথ মিশ্র এবং শচী দেবীর ঘরে। তৎকালীন সময়ে নবদ্বীপ ছিল শাস্ত্রজ্ঞ পণ্ডিতদের একেবারে উপনিবেশ। পূর্ববঙ্গে মুসলিম শাসকদের আধিপত্যের কারণে প্রধানত ব্রাহ্মণ পরিবারগুলো পশ্চিমবঙ্গের গঙ্গা তীরবর্তী অঞ্চলে সরে আসতে থাকে সপরিবারে। এই গঙ্গা তীরবর্তী বিভিন্ন জায়গায় যে ব্রাহ্মণ পণ্ডিতদের উপনিবেশ গড়ে উঠেছিল সেই সময়ে পঞ্চদশ শতাব্দীতে, নবদ্বীপ ছিল তার মধ্যে প্রধান অঞ্চল। নবদ্বীপেই শাস্ত্রজ্ঞ পণ্ডিতদের সবথেকে ঘন সন্নিবিষ্ট শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণদের যে বসতি গড়ে ওঠে নবদ্বীপ অঞ্চলে, এবং শাস্ত্র চর্চার জন্য এই অঞ্চল প্রসিদ্ধ হয়ে ওঠে সমগ্র বঙ্গে। আমরা জানি মধ্যযুগের এইসব দেবদেবী কেন্দ্রিক সাহিত্যের ধারাগুলির পাশাপাশি ষোড়শ শতকে প্রথম ব্যক্তি মানুষের জীবন বাংলা সাহিত্যের অঙ্গনে স্থান পেল চৈতন্য জীবনী সাহিত্যের মাধ্যমে। চৈতন্যদেব জন্মেছিলেন পঞ্চদশ শতাব্দীর একেবারে শেষ দিকে, এবং জীবিত অবস্থাতেই তিনি কিন্তু দেব মহিমা যাকে বলে সেটা অর্জন করেছিলেন। তিনি শ্রীকৃষ্ণের অবতার বলে স্বীকৃত হয়েছিলেন তার বেঁচে থাকার সময়ই। ফলে ষোড়শ শতাব্দী থেকেই চৈতন্যদেবের জীবনী কেন্দ্রিক সাহিত্য গড়ে উঠতে থাকে, এবং সেখানে তাকে দেবতা বলেই, ঈশ্বরের প্রতিভু বলেই কিন্তু প্রতিপন্ন করা হয়। জীবনী সাহিত্য হিসেবে গড়ে উঠলেও ধর্মভিত্তিক সাহিত্যের তকমা থেকে কিন্তু চৈতন্য জীবনী সাহিত্য পুরোপুরি মুক্ত হয়নি। সেটা যেরকম ঐতিহাসিক একজন মানব চরিত্রের জীবন নিয়ে গড়ে ওঠা সাহিত্য, তেমনি সেটা ধর্মভিত্তিক সাহিত্য। বৈষ্ণব ধর্মের একেবারে ভিত্তি, যে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের ভিত্তি যে তত্ত্বগুলো, সেগুলো চৈতন্য জীবনী সাহিত্যের মধ্যে দিয়ে ক্রমশ অভিব্যক্ত হতে শুরু করলো ষোড়শ শতাব্দী থেকে। মনে রাখা প্রয়োজন, চৈতন্যদেব রক্ত মাংসের ঐতিহাসিক চরিত্র হলেও জীবিত অবস্থাতেই তিনি দেব মহিমা অর্জন করেছিলেন। তার জীবনীগুলি দেবদেবী কেন্দ্রিক না হলেও ধর্ম সাহিত্য হিসেবেই বিবেচনার যোগ্য। এবার চৈতন্য জীবনী কাব্য বিষয়ে আমরা আলোচনা শুরু করছি। চৈতন্য জীবনী প্রথম শ্লোকসূত্রে গেঁথেছিলেন মুরারি গুপ্ত, তারপরে স্বরূপ দামোদর। তাদের দুজনের রচনাই কর্চা নামে অভিহিত হয়। কর্চা শব্দের অর্থ খসড়া রচনা, স্মারকলিপি বা সংক্ষিপ্ত বক্তব্য। এই আদি চৈতন্য জীবনীগুলির ভাষা সংস্কৃত। কর্চা এখানে তো উল্লেখই করলাম আমরা যে খসড়া রচনা, টুকরো টুকরো পাণ্ডুলিপির মতো রচনা, সেগুলো জুড়ে জুড়ে একটা গ্রন্থের আকারে পরিবেশিত হয় যখন, সেটাকে কর্চা বলা হতো। এই কর্চাগুলি, মুরারিগুপ্তের কর্চা এবং স্বরূপ দামোদরের কর্চা, এগুলি চৈতন্যদেবের জীবন নিয়ে সংস্কৃত ভাষায় লিখিত। বাংলা সাহিত্যের অন্তর্ভুক্ত সেই অর্থে এগুলো নয়, কিন্তু এই সংস্কৃত যে কর্চাগুলো, সেগুলোই কিন্তু পরবর্তী সময়ে বাংলা চৈতন্য জীবনী কাব্যের ভিত্তি হিসেবে প্রকরণের দিক থেকেও এবং বিষয়বস্তুর দিক থেকে এগুলোই ভিত্তি হিসেবে কাজ করেছিল। এইখান থেকেই উপাদান সংগ্রহ করেছিলেন পরবর্তী সময়ের চৈতন্য জীবনীকাররা। সেই জন্যই এই সংস্কৃত ভাষায় লেখা কর্চাগুলিকে আমরা বাংলা সাহিত্যের
আলোচনা প্রসঙ্গেও চৈতন্য জীবনী কাব্যের ভিত্তি হিসেবে আলোচনার মধ্যে আনতে পারি। এর সামান্য উল্লেখ এই জন্যই প্রয়োজন। এছাড়াও সংস্কৃতে লেখা চৈতন্য চন্দ্রোদয় নামে একটা সংস্কৃত নাটক, সেটা শিবানন্দ সেনের পুত্র, শিবানন্দ সেন ছিলেন অন্তরঙ্গ চৈতন্য পরিকর, তার পুত্র কবিকর্ণপুর পরমানন্দ সেন, তিনি চৈতন্য চন্দ্রোদয় নামে একটা সংস্কৃত নাটক লিখেছিলেন, যা মধ্যযুগে বাংলায় এবং নবদ্বীপ অঞ্চলে অজস্র অভিনয় হতো। এই অভিনয় প্রসঙ্গের বিশেষ উল্লেখ চৈতন্যদেবের নানা জীবনীতেই রয়েছে এবং এই চৈতন্য চন্দ্রোদয় নাটকের বিভিন্ন প্রসঙ্গ আমরা পরবর্তীকালেও পেয়েছি বিভিন্ন চৈতন্য জীবনী কাব্যগুলির মধ্যে, যেগুলি বাংলায় লেখা। বাংলা সাহিত্যের ইতিহাসে সংস্কৃত ভাষার এই রচনাগুলি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ পরবর্তীকালের বাংলা চৈতন্য জীবনী রচয়িতারা এগুলি থেকে উপাদান গ্রহণ করেছেন। বিশেষত মুরারিগুপ্তের কর্চা এই বিষয়ে বিশেষভাবে উল্লেখযোগ্য। মুরারিগুপ্তের কর্চার কথা আমি তো আগেই বললাম, চৈতন্য চন্দ্রোদয় নাটকের কথাও বলেছি, কবিকর্ণপুর পরমানন্দ সেনের। এই দুটি গ্রন্থ পরবর্তীকালের বাংলা চৈতন্য জীবনী রচয়িতাদের বিশেষভাবে সাহায্য করেছে। এইগুলি থেকে অজস্র উপাদান গ্রহণ করেছেন এবং প্রভাবিত হয়েছেন তারা। বাংলা ভাষায় প্রথম চৈতন্য জীবনী রচনা করেন বৃন্দাবন দাস। কাব্যটির নির্দিষ্ট রচনাকাল নিরূপণ করা যায়নি। 1542 খ্রিস্টাব্দের পরে এর রচনা সম্পূর্ণ হয়েছে বলে মনে করা হয়। মধ্যযুগের রচনাগুলির ক্ষেত্রে এটা একটা সমস্যা যে সেগুলোর নির্দিষ্ট রচনাকাল সবসময় নিখুঁতভাবে নির্ণয় করা যায় না। নানা ধরনের পারিপার্শ্বিক প্রমাণ থেকে তার কাল অনুমান করতে হয়। এটা অধিকাংশ জীবনী সাহিত্য, চৈতন্য জীবনী সাহিত্যের ক্ষেত্রেই সত্যি। চৈতন্য জীবনী সাহিত্য ছাড়াও মধ্যযুগের অন্যান্য রচনা সম্পর্কেও কথাটা সত্যি এবং আমরা যে প্রধান চৈতন্য জীবনীগুলো নিয়ে আলোচনা করব এখানে, তার প্রায় প্রত্যেকটার ক্ষেত্রেই এই কথাটা সত্যি। এখানে কোনোটারই নির্দিষ্ট সময়কাল, সেটা রচনাকাল কিংবা তার গ্রন্থ রচনা শুরুর সময়, সেটা সমাপ্তির সময়, এগুলো একদম ঠিকঠাকভাবে কখনোই নির্ণয় করা যায় না। চৈতন্যদেবের একজন আদি ও মুখ্য ভক্ত শ্রীবাসের ভ্রাতুষ্পুত্রী নারায়ণীর পিতৃপরিচয়হীন পুত্র বৃন্দাবন দাসকে বিদ্যাশিক্ষা করিয়ে লালন করেছিলেন অন্যতম প্রধান চৈতন্য পারিষদ নিত্যানন্দ। নিত্যানন্দই মানুষ করেছিলেন বলা যায় বৃন্দাবন দাসকে একেবারে শৈশব থেকে। এই বৃন্দাবন দাস পরবর্তীকালে চৈতন্য ভাগবত কাব্যটি লেখেন, চৈতন্য জীবনী কেন্দ্রিক যে কাব্য, এবং বাংলা সাহিত্যের প্রথম এবং প্রধান দুটো যে চৈতন্য জীবনী কাব্য, তার মধ্যে একটা এই বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত, এবং এটি প্রথম চৈতন্য জীবনী কাব্য বাংলায়। বৃন্দাবন দাসের লেখা চৈতন্য ভাগবতকে ভারতবর্ষের আঞ্চলিক ভাষায় লেখা প্রথম জীবনী কাব্য বলে মনে করেন কোনো কোনো গবেষক। অর্থাৎ কেবলমাত্র বাংলা সাহিত্যের প্রথম জীবনী কাব্য নয়, পুরো ভারতবর্ষেরই প্রথম জীবনী কাব্য এই চৈতন্য ভাগবতকে মনে করছেন অনেক গবেষক। এই কাব্যের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখে নিই। প্রথমত, ভাগবতের কৃষ্ণলীলার আদলে চৈতন্যদেবের বাল্যলীলা বর্ণনা করা হয়েছে এই গ্রন্থে। ভাগবতের কৃষ্ণলীলার আদলে চৈতন্যের জীবন বর্ণনা করা হয়েছে বলেই এই গ্রন্থের নাম চৈতন্য ভাগবত দেওয়া হয়েছে এমন মনে করেন অনেকেই। যদিও চৈতন্য ভাগবত নামটির পেছনে আরও একটি কারণ দর্শানো হয়, গবেষকরা বলে থাকেন, বা লোকশ্রুতি অনুযায়ী আমরা জানি, সেটার কথা পরে উল্লেখ করছি। চৈতন্যদেবের সন্ন্যাস পরবর্তী দেশভ্রমণের পূর্ব পর্যায় পর্যন্ত চৈতন্য জীবনের বর্ণনা করা হয়েছে এই গ্রন্থটিতে। চৈতন্যদেবের সন্ন্যাসের পরের যে জীবন, সেই জীবন নিয়ে কিন্তু খুব একটা আলোচনা এই চৈতন্য ভাগবত গ্রন্থে বৃন্দাবন দাস করেননি।
তার বাল্য, শৈশব এবং যৌবনের যে জীবন কথা, সেটাই মূলত চৈতন্য ভাগবতের মধ্যে ধরা পড়েছে। শ্রীমদ্ ভাগবত গীতা অনুসরণ করে কৃষ্ণাবতার চৈতন্যের আবির্ভাবের কারণ বর্ণনা করা হয়েছে এই চৈতন্য ভাগবত গ্রন্থে। শ্রীমদ্ ভাগবত গীতায় যেমন বলা হয়েছে যে অধর্মের বিনাশ করে ধর্ম সংস্থাপনের জন্য কৃষ্ণাবতারের আবির্ভাব হয়েছে, তেমনিভাবে চৈতন্যদেবও শ্রীকৃষ্ণের অবতার হিসেবে পৃথিবীতে এসেছেন অধর্মকে নাশ করে ধর্ম সংস্থাপনের জন্য। এটা চৈতন্য ভাগবতের যে তত্ত্ব বর্ণনা তার মধ্যে আমরা পাই। চৈতন্য জীবন বর্ণনা করতে গিয়ে নিত্যানন্দের মহিমা বর্ণনা করেছেন বৃন্দাবন দাস। আসলে নিত্যানন্দই তো তাকে শৈশব থেকে বড় করে তুলেছিলেন। নিত্যানন্দের প্রভাব ছিল বৃন্দাবন দাসের জীবনে অপার। তাকে এবং নিত্যানন্দ আমরা জানি যে চৈতন্য মহাপ্রভুর নিকটতম অন্তরঙ্গ পরিকর ছিলেন। তার চৈতন্য এবং নিত্যানন্দ নাম দুটি একই সঙ্গে উচ্চারণ করি আমরা। সেই জন্য নিত্যানন্দের মহিমা খুব স্বাভাবিকভাবেই বৃন্দাবন দাসের কাব্যের মধ্যে এসেছে, যিনি তাঁর পিতৃপ্রতিম। এছাড়াও গুরুত্বসহ যবন হরিদাসের প্রসঙ্গ এই কাব্যটিতে বর্ণনা করেছেন বৃন্দাবন দাস। চৈতন্য মঙ্গল নামে দুটি কাব্য পাওয়া যায়। একটি লিখেছেন লোচন দাস, আরেকটির কবি জয়ানন্দ। বৃন্দাবন দাসের রচিত চৈতন্য ভাগবতের নামও শুরুতে কিন্তু চৈতন্য মঙ্গলই ছিল। এইটা চৈতন্য ভাগবতে পরিবর্তিত হলো কেন, সেইটা নিয়ে একটা জনশ্রুতি আছে। যেহেতু লোচন দাসের চৈতন্য মঙ্গল লেখা হয়ে গিয়েছিল চৈতন্য ভাগবত গ্রন্থটি লেখার আগেই, তাই কবি জননী অর্থাৎ বৃন্দাবন দাসের জননী নারায়ণী তিনি অনুরোধ করেন চৈতন্য মঙ্গল নামটি বিভ্রান্তি তৈরি করতে পারে বলে সেটি বদলে চৈতন্য ভাগবত রাখতে। এই একাধিক চৈতন্য মঙ্গল কাব্যের উপস্থিতি যাতে না ঘটে সেই জন্যই কাব্যটির নাম বদলে চৈতন্য ভাগবত রাখার পরামর্শ দিয়েছিলেন নারায়ণী, এমন মনে করা হয়। যদিও আগেই আরও একটা কারণের উল্লেখ করেছি চৈতন্য ভাগবত কাব্যটির নাম রাখার। এই ভাগবতের অনুসরণে এই কাব্যটি চৈতন্যের লীলা বর্ণনা করেছিল, সেই জন্যই চৈতন্য ভাগবত নাম রাখা হয়েছিল। এই মতটি বেশি মান্য বলে মনে করা হয়। যদিও জনশ্রুতিটিও কবি জননীর অনুরোধ এবং সেই সংক্রান্ত জনশ্রুতিটিও বেশ জোরালোভাবেই উপস্থিত। লোচন দাসের চৈতন্য মঙ্গল গৌরনাগরী ভাবের অনুসারী। গৌরনাগরী ভাব অনুসারে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ যেমন সমস্ত গোপিনীর একমাত্র নায়ক, নবদ্বীপেও তেমনি নিমাই বা গৌরাঙ্গই সব নারীর একমাত্র মধুর রসের নায়ক। অধিকাংশ বৈষ্ণব সম্প্রদায়ই গৌরনাগরী ভাব মানতেন না, তাই লোচন দাসের কাব্যটি বিশেষ জনপ্রিয়তা পায়নি। গ্রন্থটি 1550 থেকে 1566 খ্রিস্টাব্দের মধ্যে কখনো লেখা বলে মনে করা হয়। যথারীতি নির্দিষ্ট সাল তারিখ পাওয়া যায় না, একটা আনুমানিক সময়ের পর্যায় ধরে নেওয়া হয় এবং সেই মতো গবেষকরা যা অনুমান করতে পারেন সেটাই উল্লেখ করা হয়েছে। গৌরনাগরী ভাব অনুসরণে নবদ্বীপের সমস্ত নারীকেই গৌরাঙ্গের নায়িকা বলে যেমন মনে করা হতো, তেমনি আরও একটা দিক আছে এর। গৌরাঙ্গের যে সমস্ত অন্তরঙ্গ পার্ষদ এবং পরিকর, তারা নারী পুরুষ নির্বিশেষে সকলেই আসলে বৃন্দাবন লীলার যে গোপিনীরা তাদেরই জন্মান্তরের অস্তিত্ব। তারাই নবদ্বীপে আবার চৈতন্য পরিকর হয়ে জন্মেছেন, এমনটাও মনে করতেন কেউ কেউ। যাই হোক, এই ভাবটা, এই ভাবধারাটা খুব একটা জনপ্রিয়তা পায়নি। গৌড়ীয় বৈষ্ণব দর্শনে এই তত্ত্ব নাকচ হয়েছে, ফলে এই কাব্যটি খুব একটা প্রচারিত হয়নি। জয়ানন্দের চৈতন্য মঙ্গল পৌরাণিক কাঠামোয় চৈতন্য জীবনী বর্ণিত হয়েছে। এখানে চৈতন্য জীবনী পৌরাণিক কাঠামোয় বর্ণিত হয়েছে, কিন্তু এর একটা আবার বিপরীত দিক আছে।
সেটা হলো চৈতন্যদেবের প্রাকৃত জনচিত মৃত্যু বর্ণনার জন্য এই গ্রন্থটি বৈষ্ণব মহলে বিশেষ জনপ্রিয়তা পায়নি। 1560 খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে জয়ানন্দের চৈতন্যমঙ্গল রচিত হয়েছিল বলে মনে করা হয়। প্রাকৃত জনচিত মৃত্যু চৈতন্যদেবের এটা ভক্তরা মেনে নিতে পারেননি। এই জয়ানন্দের চৈতন্যমঙ্গলে বলা হয়েছে যে পুরীতে রথযাত্রার সময়ে জগন্নাথ দেবের রথের সামনে নৃত্যরত অবস্থায় চৈতন্যদেব হঠাৎ ভূপতিত হন এবং তার জানুতে একটি ইষ্টকের খণ্ড সেটি প্রথিত হয়ে যায়। সেই ক্ষতটাই পরবর্তীকালে বিষিয়ে গিয়ে তার মৃত্যুর কারণ হয়ে ওঠে। অন্যান্য চৈতন্য জীবনী কাব্যে এবং জনশ্রুতিতে আমরা যেমন দেখি যে পুরীর মন্দিরে জগন্নাথ বিগ্রহের মধ্যে চৈতন্যদেব লীন হয়ে গিয়েছিলেন বলে মনে করা হচ্ছে। সমুদ্রের সঙ্গে নীল সমুদ্রকে নীল কৃষ্ণ মনে করে তিনি তাতে ঝাঁপ দিয়েছিলেন এবং সেই সমুদ্রে লীন হয়ে গিয়েছিলেন, সেইভাবেই তার কৃষ্ণ প্রাপ্তি ঘটেছিল এমনও মনে করা হয়। কিন্তু এই যে নৃত্যরত অবস্থায় ক্ষত তৈরি হওয়া পড়ে গিয়ে এবং তারপরে সেখান থেকেই তার মৃত্যু, সেই ক্ষত বিষিয়ে গিয়ে, এই ধরনের একেবারে প্রাকৃত জনচিত মৃত্যুর কারণ সেটা ভক্তদের হয়তো পছন্দ হয়নি। আর তার সঙ্গে আরও একটা কারণ উল্লেখ করা যেতে পারে জয়ানন্দের চৈতন্যমঙ্গল খুব একটা প্রচারিত বা জনপ্রিয় হয়ে না ওঠার। সেটা হলো জয়ানন্দের খুব একটা কবিত্ব শক্তি তার কাব্যের মধ্যে দিয়ে যে প্রকাশ পেয়েছে এমনটা নয়। কবি হিসেবে তিনি খুব একটা প্রতিভার স্বাক্ষর তার কাব্যের মধ্যে রাখতে পারেননি। কিন্তু লোচন দাসের চৈতন্যমঙ্গলের ক্ষেত্রে কিন্তু এই কথাটা সত্যি নয়। লোচন দাসের চৈতন্যমঙ্গলে তাঁর কবিত্ব শক্তির যথেষ্ট পরিচয় পাওয়া গেছে এবং কাব্যটি কবিত্ব শক্তির দিক থেকে উৎকৃষ্ট বলেই গবেষকরা এবং সমালোচকরা মনে করেছেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর চৈতন্য চরিতামৃত কাব্যটি শ্রেষ্ঠ জীবনী কাব্য হিসেবে স্বীকৃত। এটি সবথেকে গুরুত্বপূর্ণ চৈতন্য জীবনী কাব্য আমরা বলতে পারি। বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত সবচেয়ে জনপ্রিয় বাংলা চৈতন্য জীবনী এবং তার গুরুত্ব কোনো অংশেই কম নয়। কিন্তু গৌড়ীয় বৈষ্ণব দর্শনের যে তত্ত্বগত প্রকাশ, তার যে অভিব্যক্তি, সেটার জন্য চৈতন্য চরিতামৃত একটা সম্পূর্ণ আলাদা মাত্রায় নিয়ে গেছে বাংলা সাহিত্যকে, মধ্যযুগের 16 শতাব্দীর বাংলা সাহিত্যকে এবং চৈতন্য জীবনী কাব্যের ধারাকে। এটা একেবারেই একটা আলাদা উৎকর্ষ নিয়ে তার যে উপস্থিতি, সেটা বাংলা মধ্যযুগের বাংলা সাহিত্যকেই আলাদা মাত্রা দিয়েছে, আলাদা মূল্য দিয়েছে, এইটা গবেষকরা মনে করেন। এটি শুধু মধ্যযুগের বাংলা সাহিত্যের নয়, সমগ্র বাংলা সাহিত্যেরই একটি অনবদ্য শ্রেষ্ঠ জীবনী গ্রন্থ। 1590 বা 1592 খ্রিস্টাব্দের পরে গ্রন্থটির রচনা শুরু হয়েছে বলে মনে করা হয়। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি তার কাব্যের অন্তখণ্ডে একটা শ্লোকের মাধ্যমে তার কাব্য রচনার সময়টিকে নির্দেশ করেছেন, কিন্তু সেই শ্লোক থেকে তার কাব্য রচনার নির্দিষ্ট সাল তারিখ কিন্তু উদ্ধার করা যায়নি। তবুও আনুমানিকভাবে 1590 বা 1592 খ্রিস্টাব্দের পরেই গ্রন্থ রচনার শুরু হয়েছে, যখন কৃষ্ণদাস কবিরাজ যথেষ্ট বয়স্ক এবং তার জীবনের শেষ প্রান্তে উপনীত হয়েছেন বৈষ্ণব ভক্ত হিসেবে তার সারা জীবন অতিবাহিত করার পর, এইটাই মনে করা হয়। এবং বৃন্দাবনের যে গোস্বামীরা, তাঁরা কৃষ্ণদাস কবিরাজকে অনুপ্রাণিত করেছিলেন চৈতন্য জীবনী লেখার জন্য। সেই অনুপ্রেরণার ফলেই চৈতন্য চরিতামৃত কাব্যটি রচিত হয়েছিল বলে মনে করা হয়। এটি যতখানি চৈতন্য জীবনী, তার চেয়েও বেশি গৌড়ীয় বৈষ্ণব দর্শনের ভাষ্য। বাংলা ভাষায় বাঙালির লেখা প্রথম দর্শন গ্রন্থ একে বলা যায়। এই কৃষ্ণদাস কবিরাজের লেখা চৈতন্য চরিতামৃত কাব্যটি চৈতন্যদেবের একেবারে শেষ জীবনের যে দিব্য ভাবন্মাদ অবস্থায় তাঁর যে লীলা,
সেই সময়ের জীবন এবং কর্মকাণ্ডকেই সবথেকে বেশি প্রাধান্য দিয়েছে। যেহেতু চৈতন্য ভাগবত কাব্যের মধ্যে চৈতন্যদেবের বাল্য, কৈশোর এবং যৌবনের যে জীবন, সেই জীবনের যথেষ্ট বর্ণনা রয়েছে, সেহেতু ওই অংশটাকে কিন্তু কৃষ্ণদাস কবিরাজ কিছুটা এড়িয়ে গিয়ে বা সংক্ষিপ্ত আকারে পরিবেশন করে চৈতন্যদেবের শেষ জীবনের লীলা এবং তার সেই সময়ের যে দিব্যোন্মাদ অবস্থার যে দার্শনিক তার ব্যাখ্যা, সেটাকেই প্রধান করে তুলেছেন। বাংলা ভাষায় বাঙালির লেখা প্রথম দর্শন গ্রন্থ শুধু নয়, এটা আমরা বলতে পারি সমগ্র ভারতীয় সাহিত্যের ক্ষেত্রেই মধ্যযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃত একটি অত্যন্ত অনবদ্য গ্রন্থ। দর্শনকেও যে এত মনোগ্রাহী করে উপস্থাপিত করা যেতে পারে কাব্যের মধ্যে দিয়ে এবং জীবনী সাহিত্যের মধ্যে দিয়ে, এটা কৃষ্ণদাস কবিরাজ তার কাব্যের মধ্যে দিয়ে আমাদের সামনে উপস্থাপিত করেছেন। তাকে সমগ্র বাংলা সাহিত্যের, কেবলমাত্র মধ্যযুগের বাংলা সাহিত্যে নয়, সমগ্র বাংলা সাহিত্যেরই শ্রেষ্ঠ কবিদের মধ্যে একজন বলে পরিগণিত করা হয়। এই কাব্যটির একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল চৈতন্যদেবের শেষ জীবনের বর্ণনা। চৈতন্যের শেষ জীবনের দিব্য ভাবময় অবস্থার ছবি কেবলমাত্র এই চৈতন্য জীবনী কাব্যেই পাওয়া যায়। চৈতন্যদেবের লেখা শিক্ষাষ্টকের ব্যাখ্যা পাওয়া যায় চৈতন্য চরিতামৃত কাব্যে। অন্তলীলার শেষতম পরিচ্ছেদে এই ব্যাখ্যা রয়েছে। শিক্ষাষ্টক হল চৈতন্যদেবের নিজের লেখা যে 8টি মাত্র শ্লোক পাওয়া যায় তার একটি সংকলন। চৈতন্যদেবকে নিয়ে অজস্র রচনা ষোড়শ শতাব্দীতে পাওয়া যায়। চৈতন্যদেবকে কেন্দ্র করে পদাবলী সাহিত্যের বিস্তার ঘটেছে, জীবনী সাহিত্য সৃষ্টি হয়েছে, অজস্র স্তব, শ্লোক, সংস্কৃত শ্লোক লেখা হয়েছে, কিন্তু তার নিজের লেখা খুব বেশি পাওয়া যায় না। এই 8টা সংস্কৃত শ্লোক, যার সংকলনের নাম হলো শিক্ষাষ্টক, এই শিক্ষাষ্টকের ব্যাখ্যা কিন্তু পাওয়া যায় চৈতন্য চরিতামৃত গ্রন্থে। এটাও চৈতন্য চরিতামৃত গ্রন্থের একটা প্রধান বৈশিষ্ট্য এবং তার যে মূল্য সেটাকে বাড়িয়ে তুলেছে। গোবিন্দ দাসের কর্চা নামক একটি চৈতন্য জীবনী গ্রন্থের পুঁথি 1895 খ্রিস্টাব্দে প্রকাশ করেছিলেন শান্তিপুরের ভক্ত বৈষ্ণব জয়গোপাল গোস্বামী। এর আসল পুঁথিটি রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ায় গ্রন্থটির প্রামাণ্যতা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। অর্থাৎ জয়গোপাল গোস্বামী যখন 1895 খ্রিস্টাব্দে গোবিন্দ দাসের কর্চা নামক চৈতন্য জীবনী গ্রন্থটি প্রকাশ করলেন, তারপরে তিনি কিন্তু এর পুঁথিটি দেখাতে পারেননি। পুঁথিটি নাকি তার আগেই চুরি হয়ে গিয়েছিল, কিন্তু যেহেতু এর পুঁথি কেউ দেখেননি একমাত্র জয়গোপাল গোস্বামী ছাড়া, সেহেতু এর প্রামাণ্যতা অনেকেই স্বীকার করতে চাননি এবং তার নানা কারণও ছিল। অনেক বিপক্ষের যুক্তি ছিল এর পেছনে, কিন্তু দীনেশচন্দ্র সেন এর প্রামাণ্যতা স্বীকার করেন। 1926 খ্রিস্টাব্দে দীনেশচন্দ্র সেন এবং প্রয়াত জয়গোপাল গোস্বামীর পুত্র বনোয়ারিলাল গোস্বামীর যুগ্ম সম্পাদনায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গোবিন্দ দাসের কর্চার 2য় সংস্করণ প্রকাশিত হয়। তখনও এটির প্রামাণ্যতা নিয়ে বিতর্ক থামেনি। অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান এবং দীনেশচন্দ্র সেনের মতো ব্যক্তিত্ব, বাংলা সাহিত্যের ঐতিহাসিকদের মধ্যে যিনি আদি ঐতিহাসিক, তার সমর্থন সত্ত্বেও এই গোবিন্দ দাসের কর্চা গ্রন্থটি কিন্তু এর বিপক্ষে প্রচুর মতামত ছিল এবং এটাকে সেই সময়েও 1926 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশের পরেও কিন্তু এটার প্রামাণ্যতা মেনে নেননি অধিকাংশ পণ্ডিতই। শেষ পর্যন্ত অধ্যাপক নির্মল নারায়ণ গুপ্ত গ্রন্থটিকে প্রামাণ্য জীবনী হিসেবে প্রতিষ্ঠিত করেন। চৈতন্যদেবের দাক্ষিণাত্য এবং পশ্চিম ভারত ভ্রমণের প্রত্যক্ষদর্শীর বিবরণ হিসেবে
এই দিনলিপি লিখেছিলেন জনৈক গোবিন্দ দাস, যদিও চৈতন্যদেবের একাধিক ভক্ত গোবিন্দ দাস নামে পরিচিত ছিলেন। চৈতন্যদেবের একাধিক ভক্ত গোবিন্দ দাস নামে পরিচিত ছিলেন, কিন্তু এই যে গোবিন্দ দাস, যিনি গোবিন্দ দাসের করচার রচয়িতা বলে দাবি করা হয়েছে, তার পদবী কর্মকার ছিল বলে মনে করা হয়। কিন্তু চৈতন্য যে জীবনীগুলো, প্রামাণ্য চৈতন্য জীবনীগুলো বা চৈতন্যদেব সংক্রান্ত অন্যান্য যে নথিপত্র, সেখানে কোথাও এই কর্মকার উপাধিধারী কোনো গোবিন্দ দাসের উল্লেখ পাওয়া যায়নি, যে কারণে এই পুরো গ্রন্থটি এবং গোবিন্দ দাস কর্মকার চরিত্রটি দুটো নিয়েই কিন্তু গবেষক এবং পণ্ডিতদের মধ্যে অজস্র বিতর্ক। এই দাক্ষিণাত্য এবং পশ্চিম ভারত ভ্রমণের যে প্রত্যক্ষদর্শীর বিবরণ, সেটা কিন্তু অত্যন্ত প্রাঞ্জল। মানে গোবিন্দ দাসের যে রচনা নিপুণতা, সেদিক থেকে এই গ্রন্থটি গুরুত্বের দাবি রাখে। দাক্ষিণাত্য এবং পশ্চিম ভারতের বিভিন্ন প্রাকৃতিক বর্ণনা, আরও একটি প্রসঙ্গ এই গ্রন্থটিতে খুব গুরুত্বের সঙ্গে আছে, সেটা হলো বারাঙ্গনা এবং নটীদের চৈতন্যদেব উদ্ধার করছেন। এই যে পাপীয়সী, বারাঙ্গনা এবং নটীদের চৈতন্যদেব উদ্ধার করছেন, এই ধরনের কোনো তথ্য কিন্তু তার কোনো জীবনীর মধ্যে কোথাও পাওয়া যায়নি, একমাত্র এই গোবিন্দ দাসের করচাতেই পাওয়া গিয়েছে। যে কারণে এই তথ্যটি নিয়েও নানা রকম প্রশ্ন রয়েছে। এই নাতিদীর্ঘ কাব্যে বেশ পরিচ্ছন্ন ও কাব্য গুণান্বিত ভাষায় চৈতন্যদেবের দক্ষিণ ও পশ্চিম ভারত ভ্রমণের মনোজ্ঞ চিত্র আছে। চূড়ামণি দাসের গৌরাঙ্গ বিজয় একটি অসম্পূর্ণ চৈতন্য জীবনী। 1542 থেকে 1550 খ্রিস্টাব্দের মধ্যে গ্রন্থটি রচিত হয়েছে বলে মনে করা হয়। ডক্টর সুকুমার সেনের সম্পাদনায় এশিয়াটিক সোসাইটি থেকে এটি প্রকাশিত হয়েছিল, যদিও খণ্ডিতভাবেই প্রকাশিত হয়েছিল, কেননা পুরো পুঁথিটা পাওয়া যায়নি। যেটুকু পাওয়া গিয়েছিল সেটুকুই ডক্টর সুকুমার সেন এশিয়াটিক সোসাইটি থেকে প্রকাশ করেছিলেন। চৈতন্য জীবনী গ্রন্থগুলির মধ্যে সর্বাধিক প্রচারিত ও জনপ্রিয় দুটি গ্রন্থ হল বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত ও কৃষ্ণদাস কবিরাজের শ্রী চৈতন্য চরিতামৃত। এর মধ্যে দ্বিতীয়টি কেবল প্রচারণা বা জনপ্রিয়তা নয়, দার্শনিক তত্ত্ব ও কাব্যের উৎকর্ষেও শ্রেষ্ঠ বিবেচিত হয়। জনপ্রিয় ছিল দুটো কাব্যই, বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত এবং কৃষ্ণদাস কবিরাজের শ্রী চৈতন্য চরিতামৃত। দুটোই অসম্ভব জনপ্রিয় দুটি চৈতন্য জীবনী কাব্য এবং শ্রেষ্ঠ জীবনী কাব্য, শ্রেষ্ঠ চৈতন্য জীবনী কাব্য তো বটেই। কাব্যগুণের দিক থেকে কোনোটি হয়তো কোনো অংশে কম বেশি নয়, দুটোই অত্যন্ত সহজ স্বচ্ছন্দভাবে চৈতন্য জীবনের বিভিন্ন ঘটনাবলীকে প্রকাশ করেছে। বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত, যেখানে চৈতন্যদেবের জীবনের পূর্বার্ধের বিষয়গুলি, ঘটনাগুলি নিয়ে বেশি মনোযোগ দিয়েছেন, সেখানে কৃষ্ণদাস কবিরাজ তাঁর শেষ জীবনের দিব্যলীলা নিয়ে বেশি আলোচনা করেছেন, বেশি গুরুত্ব দিয়েছেন সেই অংশটাকে। কিন্তু কৃষ্ণদাস কবিরাজের কাব্যের মধ্যে দার্শনিক তত্ত্বের, গৌড়ীয় বৈষ্ণব দর্শনের যে প্রাঞ্জল ব্যাখ্যা, যা বাংলা কাব্যের মাধ্যমে, বাংলা জীবনী কাব্যের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছলো, সেই দিক থেকে বিচার করতে গেলে কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃতকেই শ্রেষ্ঠ চৈতন্য জীবনীর মর্যাদা দিতে হয়। আরেকটা তথ্য এখানে একটু আলাদাভাবে উল্লেখ করা ভালো, সেটা বেশ চমৎকৃত করে আমাদের। সেই জন্যই 19 শতকের প্রথম মহিলা আত্মজীবনী রচয়িতা রাসসুন্দরী দেবী চৈতন্য ভাগবত পাঠের গভীর আগ্রহ থেকেই নিজের চেষ্টাতে লিখতে পড়তে শেখেন, অর্থাৎ তিনি স্বাক্ষর হয়ে ওঠেন কেবলমাত্র চৈতন্য ভাগবত পাঠ করার ইচ্ছে থেকে। এই তথ্যটি আমাদের চমৎকৃত করে এবং আধুনিকতার পথে মধ্যযুগীয় ধর্মকাব্যের ভূমিকাকে নতুন আলোয় দেখতে শেখায়। যে বিষয়টি এখন আলোচিত হলো, অর্থাৎ চৈতন্য জীবনী কাব্য ও বাংলা সাহিত্যে চৈতন্য প্রভাব, এই বিষয়টি নিয়ে যদি আরও পড়াশুনো কেউ করতে চান, তাহলে শ্রী সুকুমার সেনের বাঙ্গালা সাহিত্যের ইতিহাস, ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের
বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত ছাড়াও ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের যে খণ্ডে খণ্ডে বিভক্ত পরিপূর্ণ বাংলা সাহিত্যের ইতিহাস, এগুলি সাহায্য করতে পারে। এছাড়াও অন্যান্য যে কোনো বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থ এবং ডক্টর সত্যবতী গিরির বাংলা সাহিত্যে কৃষ্ণকথার ক্রমবিকাশ, এই গ্রন্থটি এই ক্ষেত্রে পঠনের যোগ্য হতে পারে।